বাণী আর অনিরুদ্ধ আরজু আর অন্তরা জোর করে বিয়ে দেওয়ার পর তাপস খুব রেগে যায়। তখন অনিরুদ্ধ বাড়ি এসে সাথীর সামনে তাপস অন্তরাকে নিয়ে এসে সবাইকে বলে দেয় যে আসলে অন্তরা তাপসের মেয়ে। এটা শুনে সাথী খুব রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যুতের মা তানিয়ার জন্য একটা সাইকেল কিনে নিয়ে আসে। সাইকেলটা দেখে তানিয়া খুব খুশি হয়ে যায়। আর তখনই বাণী বলে, মামনি এই সাইকেলটার তো অনেক দাম, তুমি এত টাকা কোথায় পেলে? তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে ওঠে, বাণী আমার নাতনির জন্য আমি এটুকু আনবো না? তা কি করে হয়? এটা আমার ওই আগের সাইকেল বিক্রি করার টাকাটা, আর কিছু টাকা আমি কাজ করে গুছিয়েছিলাম, সেটা দিয়ে আমি এটা নিয়ে এসেছি। আর আড়াল থেকে সেটা নয়নতারা আর বান্টি দেখে নয়নতারা বান্টিকে বলে, দেখ না আদিক্ষেত, আমার আর এইসব কিছু ভালো লাগে না বান্টি। তখনই বান্টি বলে, হ্যাঁ ম্যাডাম, এসব আসলে চোখে দেখা যায় না, ওরা যে এত আদিক্ষেতা করে বলে বোঝানো যায় না। তখনই দেখা যায় নয়নতারা বলে ওঠে, বান্টি এসব কিছু নষ্ট করতে হবে? আমার আমার মলি দিদিমণিকে কষ্ট দিয়ে ওরা সুখে থাকবে সেটা তো হতে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে। কিন্তু তখনই দেখা যায় যে বান্টি বলে, হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক বলেছেন, কিছু একটা করতে হবে আমাদেরকে। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বাণীকে বলে, না হয় যেহেতু প্রিন্সেস খুব খুশি হয়েছে সাইকেলটা দেখে, তাতে কি হয়েছে, ভালোবেসে দিয়েছে, নিয়ে নাও। তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে ওঠে, হ্যাঁ বান্নি, আমি খুব ভালোবেসে দিয়েছি, এটা চালিও। হ্যাঁ তুমি খাবারটা শেষ করে তানিয়া, তারপরে তুমি এটা চালিও। এরপরে দেখা যায় বিদ্যুতের মা চলে গেলে তখনই বান্টি এসে ব্রেকটা সাইকেলের কেটে দেয়। আর তখনই বান্টি অন্তরাকে গিয়ে বলে যে আর চিন্তা করবে না ম্যাডাম, এখনই খেলা শুরু হয়ে যাবে, কি চিন্তা করার কোনো দরকার নেই। এরপরে দেখা যায় তানিয়ার খাবারটা শেষ হওয়ার পরে এই বাড়ির কাছ থেকে গিয়ে সাইকেলে চড়ে সাইকেল চালাতে শুরু করে। তখনই বাণী বলে ওঠে, মামা সাবধানে, খুব সাবধানে চালাতে হবে তো। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, হ্যাঁ প্রিন্সেস, সাবধানে চালিও, পড়ে যেও না, আবার পড়ে গেলে কিন্তু আবার হাত পা কেটে যেতে পারে। এরপরে দেখা যায় ব্রেকটা কাজ করছিল না। তখনই তানিয়া বারবার বাবা মা বলে চিৎকার করতে গিয়ে অনিরুদ্ধের সঙ্গে ধাক্কা খায়, আর অনিরুদ্ধ বাড়ির গায়ের উপরে যেয়ে পড়ে। তখনই বাড়ি অনিরুদ্ধকে জড়িয়ে ধরে আর বলে, চিন্তা করবে না, আপনার কিছু হবে না। তখনই অনিরুদ্ধ বলে, সরি বানি, আমি আমি ঠিক মতো দাঁড়াতে পারিনি। এরপরে দেখা যায় তানিয়া তারপরে চিৎকার করতে থাকে যে আমি আর কিছু করতে পারছি না, বাবা আমাকে বাঁচাও, বাবা ব্রেকে কাজ করছে না, বাবা আমি পড়ে যাব। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, এটা কি করে সম্ভব, কি হলো আবার? এরপরে দেখা যায় নয়নতারা সামনে পড়লে নয়নতারাও পড়ে যায় কাদার উপরে, পুরো মুখটা মেখে যায় কাদায়। এরপরে দেখা যায় তানিয়াকে থামিয়ে অনিরুদ্ধ সাইকেল থেকে নামায় আর বলে, প্রিন্সেস তুমি ঠিক আছো তো? তখনই তানিয়া নয়নতারার ওই চেহারাটা দেখে খুশিতে হাসতে থাকে। তখনই দেখা যায় যে বাণী বলে, মামা একদম চুপ, এত হাসিও না, এত হাসছো কেন? উনি তো পড়ে গেছে না, পড়ে গিয়ে কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, তুমি এভাবে ওনাকে কষ্ট দিতে পারো না। তখনই দেখা যায় যে নয়নতারার মুখে কাদা লেগে যায়। তখনই বান্টি বলে, ম্যাডাম খুব সুন্দর লাগছে, অন্যের জন্য কুয়ো কেটেছেন তো সেই কুয়ো নিজেকেই পড়তে হবে। তখনই নয়নতারা বলে ওঠে, বান্টি আমার শত্রু হয়ে গেল নাকি? তুই আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আবার আমাকেই কথা শুনেছিস? এরপরে দেখা যায় বান্টিকেও কাদায় ছুঁড়ে ফেলে নয়নতারা বলে, দেখ এবার কেমন লাগে, তুই আমাকে এতক্ষণ কথা শোনাচ্ছিলি না, এবার দেখ। এরপরে অন্যদিকে দেখা যায় যে আরজু অন্তরাদের বাড়ির সামনে এসে অন্তরাকে ডেকে নামায়। এরপরে অন্তরা আরজুর কাছে এসে আরজু তখন বলে, অন্তরা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে না দেখে থাকতে পারছি না অন্তরা, কিছুদিন আমি তোমার কাছে ছুটে এসেছি, তুমি কিছু একটা করো, তোমার যদি বিয়ে হয়ে যায় আমি থাকতে পারবো না। তখনই সেখানে তাপস চলে আসে, আর তাপস অন্তরা আর আরজুকে একসঙ্গে দেখে খুব রেগে যায়। তখনই তাপস আরজুর কাছে চলে আসে আর বলে, কি হচ্ছে এখানে? অন্তরা তুই এখানে কি করছিস? তোকে না বলেছিলাম যে এই এই ছেলেটার সঙ্গে মিশবি না, তারপরে কেন মিশছিস সেই ছেলেটার সঙ্গে? তোকে কিন্তু আমি ক্ষমা করবো না, আমি বলে দিলাম। তোকে আমি এতবার নিষেধ করার পরেও তুই এই ছেলেটার সঙ্গে মিশছিস, এই ছেলেটাকে আমি ছাড়বো না। এরকম একটা গরিব নিচ ক্লাসের ছেলের সঙ্গে আমি তোর সম্পর্কটা কখনোই মেনে নেবো না, এখান থেকে চলে যা, ভিতরে চলে যা অন্তরা। তখনই অন্তরা বলে, না বাবা আমি যাব না, তুমি আরজুকে কিচ্ছু বলবে না, আমি আরজুকে ছাড়া বাঁচবো না, আমি আরজুকে ভালোবাসি, আরজু আমাকে ভালোবাসে। তখন আরজু বলে, হ্যাঁ আঙ্কেল, আমি অন্তরাকে খুব ভালোবাসি, ওকে ভালো রাখবো, বিশ্বাস করুন, আপনি ওকে আমার থেকে আলাদা করবেন না। তখনই তাপস বলে, সবকিছু আমি তোমার থেকে শুনবো? তোমার এত বড় সাহস, তুমি মুখে মুখে কথা বলছো? এরপরে দেখা যায় যে তাপস আরজুকে অনেক মারপিট শুরু করে দেয় আর বলে, শয়তান ছেলে, আমি এতবার নিষেধ করার পরেও তুমি এখানে চলে এসে আমার মেয়ের সঙ্গে অসভ্যতামি করছো, আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য ফোন রাখছো। এরপরে দেখা যায় যে আরজুকে ধাক্কা দিয়ে ফেলে যায় তাপস। তখনই অন্তরা বলে, বাবা একদম চুপ, তুমি অন্যের সন্তানকে এভাবে আঘাত করতে পারো না, তুমি এটা কিছুতেই করতে পারো না। তুমি কেন আরজুকে মারছো? তুমি আরজুকে মারতে পারো না, তুমি কিসের জন্য আরজুর গায়ে হাত দিচ্ছ?
তুমি দেখবে তোমার সামনে যদি তোমার সন্তানকে কেউ আঘাত করে তোমার কেমন লাগবে, তুমি আরজুকে এভাবে মারতে পারো না। এরপরে দেখা যায় যে তাপস বলে ওঠে, অন্তরা পাগল হয়ে গেছো, তোমাকে আমি অনেকবার বুঝিয়েছি এরকম ছেলেদের সঙ্গে সম্পর্ক আমি তোমার কখনো মেনে নেবো না। তারপরে তুমি কেন মানতে চাও না, কেন শুনতে চাও না যে এরকম ছেলেদের সঙ্গে তোমার সম্পর্ক হবে না, তুমি কেন বোঝার চেষ্টা করো না? তখনই অন্তরা বলে ওঠে, বাবা তুমি বোঝার চেষ্টা করছো না কেন? ওকে যদি আমি না পাই তাহলে আমি বাঁচতে পারবো না। এরপরে দেখা যায় যে ওখানে একটু কাঁচের টুকরা থাকে, সেটা অন্তরা তুলে তাপসকে বলে, দেখো বাবা, তোমার সামনে তোমার সন্তান কষ্ট পেলে তোমার কেমন লাগে? এরপরে হাতে ছিঁড়া কেটে দেয় অন্তরা। তখনই তাপস আর আর্য চিৎকার করে ওঠে যে, অন্তরা, অন্তরা এটা কি করলে তুমি? তখনই অন্তরা বলে, হ্যাঁ আমি আমি যদি আর্যকে না পাই বাবা, তাহলে আমি নিজেকে বাঁচাবো না, বাঁচিয়ে রাখবো না, আমি নিজেকে শেষ করে ফেলবো। কারণ আমার জীবনে আরজু ছাড়া অন্য কেউ আসতে পারে না। আমি আরজুকে খুব খুব ভালোবাসি, আমি আরজুর সঙ্গে থাকতে চাই, তুমি কিছুতেই সেটা মেনে নিতে পারছো না, এই জন্য এই পথটা আমাকে বাঁচতেই হলো। তবে অন্যদিকে দেখা যায় যে বানি অনিরুদ্ধকে বলে, মেয়েটা আসলে খুব দুষ্টু হয়ে গেছে, মেয়েটার জন্য ম্যাডাম অনেক কষ্ট পেল। তখনই অনিরুদ্ধ তানিয়াকে বলে, প্রিন্সেস এভাবে এভাবে কিছু করতে হয় না। তখনই দেখা যায় যে তানিয়া বলে ওঠে, বাবা আমি ইচ্ছা করে করিনি, ব্রেকটা কেটে গেছে। তখনই অনিরুদ্ধ সাইকেলে হাত দিয়ে দেখতে পায় যে হ্যাঁ ব্রেকটা কেটে গেছে। তখন অনিরুদ্ধ বলে, চিন্তা করার কোনো কারণ নেই, আমি ঠিক করে দেবো, বাবা থাকতে কোনো চিন্তা নেই। এরপরে দেখা তখনই আর্য বাণীকে ফোন করে আর ফোনটা বেজে ওঠে। তখনই বাণী ফোনটা রিসিভ করতে ওপার থেকে আর্য বলে ওঠে, বাণী দিদি সর্বনাশ হয়ে গেছে, অন্তরা হাতে শিরা কেটে ফেলেছে, একটু হসপিটালে আসতে পারবে? তখনই বাণী বলে, আচ্ছা আমি এখনই আসছি। এরপরে দেখা যায় যে হসপিটালে তাপস কাবেরীর সঙ্গে কথা বলতে থাকে যে, কাবেরী চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমরা যতটা ভয় পেয়েছিলাম ততটাও কিছু হয়নি, আসলে শিরাটা কাটেনি, এখন ভালো আছে, আমরা বিকেলেই বাড়িতে চলে আসবো। তখনই সেখানে বাণী চলে আসে আর তাপস বাণী আর অনিরুদ্ধকে দেখে খুব ভয় পেয়ে যায়। তখনই বাণী আর অনিরুদ্ধ আর্যকে নিয়ে অন্তরার কেবিনে আসে। তখনই আর্য কান্না করতে করতে বলে, অন্তরা তুমি এটা কেন করলে, কিসের জন্য করলে, তুমি এভাবে এভাবে নিজেকে কষ্ট দিতে পারো না। তখনই অন্তরা বলে, আর্য আমি তোমাকে না পেলে নিজেকে শেষ করে ফেলবো, আমি তোমাকে খুব ভালোবাসি। তখনই আর্য বলে ওঠে, হ্যাঁ আমিও যদি তোমাকে না পাই তাহলে নিজেকে শেষ করে ফেলবো, আমি বাঁচবো না, তুমি তো আমার কাছে সবকিছু। তখনই অন্তরা বলে ওঠে, তুমি চিন্তা করো না, বাবা যতই আমাদেরকে আলাদা করার চেষ্টা করুক না কেন, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, তোমাকে ছেড়ে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তখনই আর্য বলে ওঠে, অন্তরা তুমি আমাকে ছেড়ে কখনোই যেও না, তাহলে আমি কিছুতেই বাঁচতে পারবো না। সত্যি বলছি অন্তরা, তোমাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি আমি, তোমাকে ছাড়া আমি কিছুই দেখতে পাই না। এরপরে দেখা যায় যে বাণী বলে ওঠে, কি শুরু করেছো তোমরা, এটা কি কথা বলছো আরজু? আমি তোমাকে অনেক বুদ্ধিমান বলে মনে করতাম, কিন্তু তুমি যে এতটাই জ্ঞানহীন সেটা বুঝিনি। তুমি এখন ওকে একটু আশ্বাস দেবে, ভরসা দেবে, তা না তুমি ওর সঙ্গে কথায় কথা মিলাচ্ছ, এরকম করে না। আর অন্তরা এভাবে ভেঙে পড়ে না, আমরা তো আছি, চিন্তা করো না, এবার আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো, তোমাদের জীবনটা নিয়ে এভাবে ছেলেখেলা করতে দেব না, আমি তোমাদের পাশে আছি। তখনই অন্তরা বলে, আচ্ছা বৌদি তুমি সত্যি বলছো, তুমি আমাদের পাশে আছো, তুমি আমাকে আর্যুর সঙ্গে মিলিয়ে দেবে? তখনই দেখা যায় এই যে বাণী বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ অন্তরা, আমি তোমাকে আর আর্যুকে কখনো আলাদা হতে দেব না, আর আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বিরুদ্ধে গিয়ে কেউ তোমাকে কখনোই জোর করে বিয়ে দিতে পারবে না, সেটা আমি কখনোই হতে দেব না। এরপরেই দেখা যায় যে বাড়িতে আর তাপস গিয়ে কাবেরীকে বলে, কাবেরী যত তাড়াতাড়ি সম্ভব আমরা অন্তরাকে বিয়ে দেব। এরপরেই দেখা যায় যে অন্যদিকে সাথীও বাড়িতে খুব চিন্তা করতে থাকে, আর সেখানে অনিরুদ্ধ এসে বলে যে, মা আসলে কি করব বুঝতে পারছি না, মেয়েটার অবস্থা খুবই খারাপ ছিল। তখনই সাথী বলে ওঠে, ওর বাবাটা কেমন, ওর বাবার কিছু আমি বুঝতে পারছি না, অনিরুদ্ধ একটু ফোন করো তো, অন্তরার বাবাকে ফোন করো, আমি অন্তরার বাবার সঙ্গে কথা বলতে চাই, আমি ওনাকে বুঝাতে চাই, উনি এভাবে ওনার মেয়েটাকে জোর করে তো আর বিয়ে দিতে পারে না, আর মেয়েটার উপর এরকম চাপ প্রেশারও করতে পারে না। কি হলো বানি, তুমি তুমি চুপ করে আছো কেন, ফোন করো, অন্তরার বাবাকে ফোন করো, আমি কথা বলছি। তখনই দেখা যায় বানি বলে, আচ্ছা মাসিমা এখন থাক না, পরে কথা বলা যাবে। তখনই সাথী বলে, না এখনই ফোন দাও, আমি এখনই কথা বলবো। এদিকে আবার তাপসের কাছে অন্তরের ফোনটা থাকে। তখনই তাপস ভয় পেয়ে যায়, বলে যদি একবার আমি এখন সাথীর সামনে ধরা পড়ে যাই তখন কি হবে? ফোনটা তো আমার কাছে আছে, আমার পকেটে রাখা আছে, এইমাত্র অন করে রেখে আসলাম, এবার আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এরপরে যখনই বানি ফোন করে আর তাপসের পকেটের ফোনটা বেজে ওঠে, তখন এই সাথী বলে ওঠে, কি হলো তাপস, কে ফোন করলো, তোমার কাছে ফোন বাজছে? তখনই তাপস বলে, হ্যাঁ দেখো না, এদিকে তোমরাও ফোন করলে, আমার ফোনটা বেজে উঠলো, মনে হলো যে ফোনটা আমার কাছে আছে।
কিন্তু দেখো না আমি একটু কথা বলে নিই। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ মনে মনে বলতে থাকে, বাবা তুমি কতটা যে নিচে নেমে গেছো তুমি নিজেও জানো না। নিজেকে বাঁচাতে তুমি এভাবে মিথ্যে কথা বলতেই থাকছো, তুমি বলেই যাচ্ছ। এভাবে মিথ্যে কথা বলো না বাবা, যেদিনকে সবার সামনে আসবে সেদিন কি করবে। এরপরে দেখা যায় যে বাণী যখন তাপসকে খাবার দিতে আসে তখন তাপস বাণীকে বলে যে বাণী কি হচ্ছে, তুমি আমাকে ফাঁসানোর জন্যই সবকিছু করছো। তুমি ভেবেছো যে তুমি আমাকে ফাঁসিয়ে দেবে, কিছুতেই পারবে না, তুমি আমাকে ফাঁসাতে পারবে না, তুমি সেটা হতে দেব না। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, আমাদেরকে যে করে হোক অন্তরার বাবার সঙ্গে কথা বলে সবকিছু মিটমাট করাতে হবে। তখনই দেখা যায় তাপস বলে ওঠে, অনিরুদ্ধ কালকে তুমি একটু আমার ফ্যাক্টরিতে যাবে তো, ওখানে একটা মিটিং আছে, আমি যেতে পারবো না, এখানে কাজের প্রেশার আছে। এরপরেই দেখা যায় সকালেই যখনই বাণীর ফোনে ফোন আসে, ফোনটা করে অন্তরা, তখন বাণী চমকে যায়। তখনই ফোনটা রিসিভ করে কি বলে, কি হয়েছে অন্তরা তুমি ফোন করলে? তখনই অন্তরা বলে, বৌদি সর্বনাশ হয়ে গেছে, বাবা আমাকে জোর করে আজকেই বিয়ে দিয়ে দিচ্ছে, আমি কিন্তু বাঁচবো না, আমি আরজুকে ছাড়া অন্য কাউকেই বিয়ে করব না, আমি তার সঙ্গে সংসার করতে পারবো না, আমি নিজেকে শেষ করে ফেলবো বৌদি, আমি কিন্তু সুইসাইড করে ফেলবো। দাদা কোথায় গেছে? তখনই বাণী বলে, চিন্তা করো না আমি আছি। আরজুকে জানিয়েছো? তখনই দেখা যায় যে অন্তরা বলে ওঠে, না বৌদি আমি আরজুকে জানাতে পারিনি। তখনই দেখা যায় যে বলে যে চুপ করো আমি দেখছি। তখনই যে বাণী আরজুকে ফোন করে মন্দিরে আসার কথা বলে দেয়। এদিকে আবার অন্তরাকে নিয়ে তাপস আর কাবেরী মন্দিরে চলে আসে আর বরপক্ষের ছেলে সবাই চলে আসে। তখনই দেখা যায় পুরোহিত মশাইয়ের সঙ্গে তাপস কথা বলে সবকিছু ঠিকঠাক করে ফেলে। তখনই বরের বাবা বলে ওঠে যে কি হলো তাপস, আপনি এখানে বিয়ের আয়োজন করেছেন? তখনই তাপস বলে, হ্যাঁ এটাই ভালো, এটাই আসলে বিয়ের জন্য ভালো মন্দির, তাই আমি এটাই ঠিক করলাম। সেখানে তখনই বাণী আর আরজু উপস্থিত হয়ে যায়। তখনই আরজু বলে যে দিদি কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না, ওরা কি এখানে এসেছে? অনেক লোকেরই তো বিয়ে হচ্ছে। তখনই দেখা যায় যে বাণী বলে, আজও চিন্তা করো না, আমাকে অন্তরা এখানকার কথাই বলেছে, এখানেই আছে। তখনই দেখা যায় যে বাণী অন্তরাকে দেখতে পায় আর অন্তরার হাতে একটি কোটও থাকে। তখনই বাণী ভয় পেয়ে যায়, বলে যে অন্তরার হাতে ওটা কি, অন্তরা কি করতে চাচ্ছে, ও নিজেকে শেষ করে দিতে চাচ্ছে না তো? ও তো আমাকে ফোনে এটাই বলেছিল যে আরজুকে যদি ও না পায় তাহলে ও নিজেকে শেষ করে ফেলবে। তাহলে এমন কিছু কি হতে চলেছে? আমি এবার কি করব? আমাকে যে করে হোক এই বিয়েটা আটকাতে হবে। এবার মেয়েটার জীবনটা নিয়ে ছেলে খেলা করতে দেব না। তাহলে মেসোমশাই ইচ্ছা করেই অনিরুদ্ধ বাবুকে এখান থেকে সরিয়ে ফেলেছে। যদি আমি কিছু বলে দিই কিন্তু আমাকে তো সবকিছু আটকাতেই হবে, আমি এভাবে শেষ করে দিতে পারি না। এরপরে দেখা যায় যে তাপস বাণীকে দেখে ফেলে আর তখন বাণীর কাছে চলে আসে। তখনই দেখা যায় যে আরজু বলে ওঠে, দিদি ওই যে অন্তরার বিয়ের মণ্ডপে বসে গেছে, দিদি সবকিছু শেষ হয়ে গেল, বিয়ে তো শুরু হয়ে গেল। তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে, চিন্তা করো না আরজু, আমি তো আছি, বাণী থাকতে কিছুতেই অন্তরাকে জোর করে বিয়ে দেওয়া যাবে না। এরপরে দেখা যায় তাপস এসে বলে, কি হলো বাণী এখানেই এসেছে কেন? তখনই বাণী বলে, মেসোমশাই আপনি এটা করতে পারেন না, আপনি এভাবে অন্তরাকে জোর করে বিয়ে দিতে পারেন না, কারণ অন্তরা আরেকজনকে ভালোবাসে, আপনি এভাবে তার ভালোবাসাটা নষ্ট করে তাকে অন্য কাউকে বিয়ে করতে বাধ্য করতে পারেন না। তখনই দেখা যায় তাপস বলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।